হ্যালো দর্শক বন্ধুরা, আমরা দিল্লিতে আজকে বিকেলবেলায় লালকেল্লা দেখতে চলে এলাম। ওই একই দিনে বিকালে আমরা তিনটে জায়গায় গেছিলাম, রাজঘাট, লালকেল্লা আর ইন্ডিয়া গেট। তো এই লালকেল্লায় এখন আমরা ঢুকে গেছি। পরন্ত বেলা, সূর্য ডুবু, গরমের দিন, তখনও বেশ যথেষ্ট তাত আছে। ঢোকার মুখে আমাদের একটা এন্ট্রি ফি একটা টিকিট নেয়, সেই টিকিটটা কাটলাম। আমরা তিনজন ছিলাম, আমি, লিপি আর বৌদি। আর পিসেমশাই তো গাড়ি পার্কিং করতে গেছে, বললো যে আমি তো অনেকবার গেছি, আমি যাবো না, তোমরা ঘুরে এসো, আমি এখানটা দেখছি। তো এই লালকেল্লা হচ্ছে মুঘল আমল থেকে ভারতবর্ষের সম্রাটদের একটা কী বলে শাসন কেন্দ্র। তারপর ইংরেজরাও কিছুদিন ওখানে থেকেছে। তারপর ভারত স্বাধীন হলে প্রথম পতাকা ওই লালকেল্লাতেই উঠেছিল। আজও ভারতবর্ষের প্রত্যেক পতাকা উত্তোলনের দিন রাষ্ট্রপতি ওই লালকেল্লাতেই পতাকা উত্তোলন করে। তো এই লালকেল্লার নাম শাহজাহান রেখেছিলেন কিল্লাই মোবারক। তো পরবর্তীকালে মুসলমানরা, এটা এই ইংরেজরা যখন আসে তখন তারা নাম রেখেছিল রেড ফোর্ট। 1668 খ্রিস্টাব্দে শাহজাহান এই লালকেল্লা তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবং তাজমহল যিনি করেছিলেন ওস্তাদ আহমেদ লাহোই, এই লালকেল্লার নকশা বা ডিজাইন ওই ওস্তাদ আহমেদ লাহোই করেছিলেন। লালকেল্লার ভিতরে সোনা, হীরা, মণি, মুক্তা, রূপা দিয়ে মোড়ানো ছিল, প্রচুর বলে বোঝানো যাবে না যে কত। এটাকে অনেকে স্বর্ণ কেল্লাও বলতো। এই লালকেল্লার চারিদিকে পরীক্ষা, এই যে নালার মতো যে দেখেন, এই পরীক্ষাটায় জল দিয়ে ভর্তি করা থাকতো এবং শাহজাহান এর মধ্যে অনেক কুমির ছেড়ে রাখতো যেন কেউ লালকেল্লার ভিতরে যেতে না পারে। আবার যদি বা কেউ কুমিরকে পেরিয়ে জল চলে যাবেও পারে, এত উঁচু পাঁচির এবং পাঁচিরের গাটা পিচ্ছিল পদার্থ মাখানো থাকতো যে পাঁচিরটা পার হয়ে ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই। তা আগ্রায় ছিল মোগলদের রাজধানী, কিন্তু প্রচণ্ড গরম এবং মমতাজ বেগমের মৃত্যুর পর শাহজাহান দিল্লিতে এই লালকেল্লা স্থাপন করেছিলেন, মোগলদের রাজধানী। তো 254 একর জমি নিয়ে এই লালকেল্লাটা তৈরি। একে একবার পাক দিতে গেলে 2.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। এই লালকেল্লার মূলত 2টি গেট প্রধান ছিল। একটি গেটের নাম ছিল লাহোরি গেট আর একটি গেটের নাম দিল্লি গেট। এই লাহোরি গেটটা হচ্ছে যেটা পাকিস্তানের বর্তমান যে রাজধানী লাহোর, তখন তো একই ছিল, অবিভক্ত ভারতের ব্যাপারটা। তো তখন ওই লাহোরের দিকে গেটটার মুখ ছিল বলে এই গেটটার নাম ছিল লাহোরি গেট। আর এই গেট দিয়ে প্রত্যেক জনসাধারণ এই লালকেল্লার মধ্যে প্রবেশ করতে পারত। আর দিল্লি গেট দিয়ে সাধারণ জনসাধারণ প্রবেশ করতো না, ওখান দিয়ে সম্রাটরাই যাতায়াত করতেন এবং শাহজাহান জামা মসজিদে নামাজ পড়তে ওই গেট দিয়ে যাতায়াত করতেন। এবং এই এরিয়াটা এত বড় যে কী বলবো। তো এর ভিতরে আরও অনেক মহল ছিল। যেমন একটা সময় ঔরঙ্গজেব যখন শাহজাহানকে বন্দি করেন,
তারপর ওর ভিতরে ঔরঙ্গজেব একটি মসজিদ স্থাপন করেছিলেন, তার নাম মতি মসজিদ, যেখানে তিনি এবং আরও রাজ পরিবারের সকলে নামাজ পড়তেন। ওর মধ্যে দেওয়ানি আম বলে একটি মহল আছে, যেখানে আম জনতা সম্রাটের সঙ্গে দেখা করতে পারত। দেওয়ানি খাস বলে একটি মহল আছে, যেখানে খাস মেহমানরাই সেখানে সম্রাটের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে বসতো। আর এই সম্রাটদের ভাষাটা ছিল পার্সি ভাষা, মুঘল সম্রাটদের মূল ভাষাটা ছিল কিন্তু পার্সি। তো এই সমস্ত মহলগুলো রূপো, হিরে, মণি, মুক্ত দিয়ে পুরো মোড়ানো ছিল, কিন্তু বারবার বহিঃশত্রুর আক্রমণ হয়েছে। এই যেমন ইরান থেকে এসেছিলেন নাদির শাহ, তিনি আক্রমণ করে প্রচুর জিনিস লুট করে নিয়ে চলে গেছিলেন। তারপরে মুঘল ইংরেজরাও প্রথম দিকে তো তাদের ব্যবসা করারই ইচ্ছা ছিল, যার জন্য এখান থেকে কী করে, এখান থেকে তো কম জিনিসপত্র ইংরেজরা নিয়ে যায়নি, তো এই একদম খুঁড়ে খুঁড়ে দেয়ালের গা খেতে খুলে খুলে সব নিয়ে চলে গেছিলেন। এবং কী বল, তো ভিতরে আরও মহল আছে, যেমন মমতাজ মহল আছে, খোয়াব মহল আছে, রং মহল আছে, হ্যাঁ, তারপর তোষাখানা আছে, খাস মহল আছে, বৈঠকখানা আছে। এইভাবে ভিতরে মানে এরিয়াটা অনেক বড়, অনেক। তো দিল্লির ওই সামনের দিকটাতেই, এই মহলের সামনের দিকটাতেই চাঁদনি চক, মিনা বাজার, খুব সুন্দর জায়গা, যেটা আজ এত বছর পরেও যেসব জায়গাগুলোতে এখনও মানে খুব দোকানদারের দোকান পাট হাট বাজার বসে, বহু দূর দূরান্তরের লোকরা সেখানে সব কিনতে আসে। তো সেই চাঁদনি চক বা মিনা বাজার থেকে এই মহলটা দেখতে খুব সুন্দর লাগতো। কিন্তু ওই ঔরঙ্গজেব করেছিলেন কি, ওই মূল গেটের সামনে একটি দেয়াল করে দিয়েছিলেন, যার যেন আরও সেফটির জন্য, যেন দূর থেকে মূল গেটের দিকে আক্রমণ না আসতে। তা ঔরঙ্গজেব যখন শাহজাহান তো বন্দী ছিলেন, তিনি সেখান থেকে ঔরঙ্গজেবকে চিঠি দিয়েছিলেন, বেটা তুমি এইখানে দেয়ালটা তুলে কী করলে, ঘরের স্ত্রীদেরকে যেমন ঘোমটায় আবদ্ধ করে দিয়েছ, সেরকম তোর মহলটারও তুমি ঘোমটা দিয়ে ঢেকে দিলে, ঘোমটা টেনে। তো ওই দেয়ালটার নাম পরবর্তীকালে ঘোমটাওয়ালা দেয়াল বলেই প্রচার হয়েছে। এবং যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট, রাষ্ট্রপতি ওই দেয়ালের ওপর দাঁড়িয়েই প্রথম লালকেল্লার উপরে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছে। আজ পর্যন্ত ওই রেওয়াজটাই চলে আসছে, ওই দেয়ালের উপরে দাঁড়িয়েই ওই লালকেল্লাতে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়। তো এরকম কিছু লালকেল্লা সম্বন্ধে বলার আরও অনেক 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 কিছু আছে। তো আমরা ঘুরতে গেছিলাম, ঘুরছি, এই যে দেখতেই পাচ্ছেন, ঘুরে ঘুরে সব দিক দেখছি। হ্যাঁ, এবার তার মধ্যে যেটুকু লালকেল্লা সম্বন্ধে আমরা জেনেছি বা জানলাম সেইটুকুই বলছি। মানে ভারতবর্ষে একটা প্রাণ কেন্দ্রই লালকেল্লা, এবং ওয়ার্ল্ড যে হেরিটেজ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে লালকেল্লাকে একটি বিশেষভাবে সম্মান করেছে, হেরিটেজ এরিয়া বলে, এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়ার্ল্ডের থেকেই নেওয়া হয়েছে। কারণ প্রচুর খরচ করে জিনিসটা তৈরি করা হয়েছিল না, আজকে তার সৌন্দর্য কিছুই নেই, তবুও অপূর্ব সৌন্দর্য, অপূর্ব কারুকার্যের মধ্যে রয়েছে। যেমন ওই যে ময়ূর সিংহাসন যেটা, তো সেই ময়ূর সিংহাসনটা তৎকালীন আমলে 8 কোটি টাকা খরচ হয়েছিল, তৎকালীন আমলে 8 কোটি টাকা খরচ হয়েছিল। তো সেই ময়ূর সিংহাসন আজ নেই। নাদির শাহ আক্রমণ করার পর যে ময়ূর সিংহাসন কোথায় চলে গেল আর বলা যাচ্ছে না। তারপর ময়ূর সিংহাসনটার অ্যাকচুয়ালি নাম ময়ূর সিংহাসন তো ছিল না, তখ্ত-ই-তাউস নাম ছিল, তখ্ত-ই-তাউস। তো কিন্তু ওই সিংহাসনের মাথায় দুখানা ময়ূর করা হয়েছিল, হিরে মণি মুক্ত দিয়ে সুন্দর করে, তো সেই জন্য ওটাকে ময়ূর সিংহাসন বলা হতো। তো সেই দুটো ময়ূরের মুখের কাছে
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যে বড় হীরা, কোহিনূর হীরা যেটা, সেটা ছিল, সেটা আজকে লন্ডনে মিউজিয়ামে আছে শুনেছি। তো এরকম ভারতবর্ষ চিরকালই সৃষ্টির দেশ, সংস্কৃতির দেশ এবং ধনী দেশ। ভারতবর্ষে কি নেই? পৃথিবীতে আজকে হয়তো অনেক বড় বড় দেশ আছে, অনেক ধনী দেশ আছে, আমরা হয়তো সেটা করে থাকি, কিন্তু আমি আমার নলেজ দিয়ে যেটুকু দেখেছি যে কোনো দিনই ভারতবর্ষ গরিব দেশ ছিল না, ধনী দেশ ছিল। এবং ভারতবর্ষ যেভাবে মানে তার সামুদ্রিক পদার্থে উন্নত, খনিজ পদার্থে উন্নত, পাহাড় পর্বত সম্পদ আছে, নদ নদীর সম্পদ আছে, চাষাবাদের সম্পদ আছে, তারপরে এই 6টা ঋতু যেখানে সুন্দরভাবে খেলে যায়, হ্যাঁ, এখানে মরু অঞ্চল আছে, এখানে সামুদ্রিক অঞ্চল আছে, এখানে সমতল ভূমি আছে, শস্যভূমি আছে, আবার বরফ এরিয়াও আছে। এই ধরনের একটি দেশ যেখানে কোনো কিছুর অভাব হওয়ার কথা নয়, বা সেই দেশে কিনা ছিল না, এবং বহু বছর ধরে এই দেশে কম ডাকাতি হয়নি, কম চিন্তায় হয়নি, কম জিনিসপত্র কেড়ে নিয়ে যাওয়া হয়নি, এই দেশ থেকে লুটতরাজ হয়নি। কিন্তু আজও এই দেশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, যদি সেই সমস্ত জিনিস যদি না যেত এখান থেকে, এই দেশ ভারতবর্ষ থেকে, তাহলে ভারতবর্ষকে ধারা ছোঁয়ার মধ্যে পেত কোনো পৃথিবীর কোনো দেশ। এখনো পর্যন্ত ভারতবর্ষে যা সম্পদ আছে পৃথিবীর বহু দেশকে কিনে ফেলে। নানা জাতি, নানা ভাষা, নানা পরিবেশ, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে এতগুলো ভাষা, এতগুলো জাতি, এত রাজ্য, এত রকমের পরিবেশ, এত রকমের খাদ্য খাবার, এত রকমের ধর্ম, সব কিছু মিলে এই যে থাকা, এই যে চলা, এ দেশকে সম্মান না জানি উপায় নেই। তাই বিবেকানন্দর ওই একটা কথা আমার খুব ভালো লাগে, যে ঘরে বসে ধর্মচর্চা করার থেকে তুমি ভারতবর্ষটা ঘুরে দেখো, তাহলে বুঝবে যে আগে ভারতবর্ষকে জানো। এটা নিয়ে অনেকে হয়তো ব্যাপারটা বোঝে না, যে ভাবে, অনেকে আলোচনা করছে, হ্যাঁ স্বামীজি এটা কী বললেন, ঘরে বসে ধর্ম আলোচনা করতে, দেশে ঘুরে ঘুরে বেড়াতে, কিন্তু তারা বোঝে না। কারণ বই পড়ে ঘরে বসে কি নলেজ হবে, তার থেকে অনেক অনেক নলেজ বিশ্বজোড়া পাঠশালা মোট, সবার আমি ছাত্র, এই যে কথাটা কবি বলেছিল, যে ঘুরে ঘুরে দেখলে যে পরিমাণ নলেজ আমাদের হবে, সেটা তো ঘরে বসে হওয়া সম্ভব। কি নেই সারা ভারতবর্ষটা ঘুরে দেখতে গেলে একটা জীবন যথেষ্ট, একটা গোটা জীবনেও যথেষ্ট নয় ভারতবর্ষটা ঘুরে। আমরা ওই সামান্য একটা এরিয়ায় বাস করি, মায়ার বন্ধনে, ছেলে মেয়ে, বউ বাচ্চা, সংসার, বাড়ি ঘর, এই নিয়ে আমাদের কেটে যাচ্ছে। কিন্তু যদি আমরা এই বাঁধন ছেড়ে বেরোতে পারতাম, যাযাবরের মতো যদি ভারতবর্ষকে ঘুরে দেখতে পারতাম, আর কিছু পাই না পাই, আমার তো মনে হয় মৃত্যুকালে চরম একটা শান্তি নিয়ে মরা যেত, যে না আমি অনেক কিছু দেখেছি। এবং এখানে যেমন প্রচুর কিছু পাওয়ার আছে, তেমন প্রচুর কিছু দেওয়ার আছে, এই সেই ভারতবর্ষ। যাই হোক, আজকে এই লালকেল্লায় এলাম, এসে খুবই ভালো লাগলো। এই লালকেল্লা মোগল সাম্রাজ্যের উত্থান দেখেছি, পতন দেখেছি। এই লালকেল্লা ব্রিটিশদের উত্থান দেখেছে, পতন দেখেছে। এই লালকেল্লা ভারতবর্ষের সমস্ত বহুদিনের সাক্ষী হয়ে রয়ে আছে, এবং আরও দীর্ঘদিন থাকবে, আরও দীর্ঘদিন থাকবে। খুব
ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন,